বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর এই মাটির বুকেই লুকিয়ে রেখেছেন রিজিক আর জীবনের অসংখ্য নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আমাদের আজকের গল্পটি কেবল কিছু কৃষক আর ফসলের গল্প নয়, এটি সবর, ধৈর্য, তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং পবিত্র আমানত রক্ষার এক ঈমানদীপ্ত কাহিনী। যখন হিংসার বিষে কারো সাজানো স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তখন একজন প্রকৃত মুমিন কিভাবে কেবল আল্লাহর ওপর ভরসা করে শূন্য থেকে ঘুরে দাঁড়ায়, কিভাবে পূর্বপুরুষের রেখে যাওয়া আমানত আর বুক ভরা ঈমান দিয়ে শুধু অনুর্বর মাটি নয়, বরং মানুষের মৃতপ্রায় অন্তরকেও জিন্দা করা যায়, এটি তারই এক হৃদয়স্পর্শী আখ্যান। আসুন হারিয়ে যাই এমন এক গল্পের গভীরে, যেখানে মাটির প্রতিটি কণা আল্লাহর অসীম রহমত আর ইনসাফের সাক্ষ্য দেয়। কথা সেই সময়ের, যখন সময় ধীরে চলত, যখন সকালের আজানের সাথে কৃষকরা তাদের ক্ষেতের দিকে বেরিয়ে পড়ত এবং রাতে তারার আলোয় ঘরে ফিরত। যখন মাটির সাথে সম্পর্ক রক্তের সম্পর্কের মতো হতো, ভাঙলে কষ্ট হতো, জুড়লে প্রাণ আসত। সেই ছোট্ট গ্রামটির নাম ছিল মাটিপুর। নামটা অদ্ভুত হলেও সত্যি ছিল, কারণ এই গ্রামের পরিচয় ছিল এর মাটি দিয়ে। গাঢ় বাদামি উর্বর মাটি, যা ছুলে নরম মনে হতো, যেন কোনো মায়ের হাতের তালু। আর সেই মাটির সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার ছিলেন ওস্তাদ ইব্রাহিম। ওস্তাদ ইব্রাহিম মাটির সন্তান। ওস্তাদ ইব্রাহিমের বয়সের হিসাব কেউ জানত না। কেউ বলতো ৭০ বছর, কেউ বলতো ৮০ বছর। আর তার নাতনি রুকাইয়া হেসে বলতো, দাদা জানত এই মাটির মতোই পুরনো, হিসাবের বাইরে। তার পিঠ কিছুটা ঝুঁকে পড়েছিল, এই কারণে নয় যে বার্ধক্য তাকে ভেঙে দিয়েছিল, বরং এই কারণে যে সারা জীবন তিনি মাটির দিকে ঝুঁকে কাজ করেছিলেন। তার হাতগুলো ছিল খসখসে, গায়ের রং শ্যামলা, আর চোখ দুটো এমন ছিল যেন তাতে বছরের পর বছরের রোদ জমা হয়ে আছে। তাকালে উষ্ণতা পাওয়া যেত, আর থামলে আলো। তার জমি ছিল গ্রামের পূর্ব দিকে, ৫ বিঘা, মাত্র ৫ বিঘা। কিন্তু সেই ৫ বিঘা জমিতে যে ফসল ফলত, তা পুরো গ্রামকে অবাক করে দিত। সবার ক্ষেতে যখন গম কোমর পর্যন্ত উঠত, ওস্তাদ ইব্রাহিমের ক্ষেতে তা কাঁধ পর্যন্ত দুলত। যখন পানির অভাব হতো এবং বাকি ফসল শুকিয়ে যেতে শুরু করত, ওস্তাদের জমি কোনো না কোনোভাবে সবুজ থাকত, যেন মাটি নিজেই জানত যে এই বয়স্ক মানুষটির হাত দুটোকে নিরাশ করা যাবে না। মানুষ বলতো ওস্তাদ ইব্রাহিমের হাতে জাদু আছে, কিন্তু ওস্তাদ সবসময় হেসে তা এড়িয়ে যেতেন। জাদু কোথায় ভাই, সবই পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা। যে মাটিকে তুমি ভালোবাসবে, সে তোমাকে কখনো কাঁদাবে না। তার বাড়িতে কেউ ছিল না। ছেলে সুলাইমান অনেক বছর আগে শহরে গিয়েছিল কোনো ব্যবসার কাজে, সেখানেই থেকে গেছে। স্ত্রীকে খোদা অনেক বছর আগেই কাছে ডেকে নিয়েছেন। এক পুত্রবধূ ছিল জুবাইদা, সেও শহরেই ছিল। তবে একজন ছিল যে এখানে ছিল, রুকাইয়া, সুলাইমানের মেয়ে, ওস্তাদ ইব্রাহিমের নাতনি। ১৩-১৪ বছর বয়সী একটি মেয়ে। হালকা পাতলা গড়ন, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যেন এমন এক প্রদীপ যা বাতাসেও নেভে না। সে গ্রামের পাঠশালায় পড়ত, তবে তার চেয়ে বেশি সময় দাদাজানের সাথে খেতে কাটাত। ওস্তাদ ইব্রাহিম তাকে সবকিছু শেখাতেন। রুকাইয়া, বীজ বোনার আগে মাটিকে বোঝো, হাত লাগাও, গন্ধ নাও, মাটি নিজেই বলে দেয় তার কি চাই। দাদাজান, মাটি কথা বলে? সবকিছু কথা বলে মা, শুধু শোনার মতো কান থাকা চাই। গ্রামে ঈর্ষা এক পুরনো আগুন। মাটিপুরে আরও একজন কৃষক ছিল, নসরুল্লাহ। নসরুল্লাহর জমি ওস্তাদ ইব্রাহিমের জমির কাছেই ছিল, প্রায় ওই ৬ বিঘার মতোই। কিন্তু তার ফসল কখনো ওস্তাদের মতো হতো না। শুরুতে নসরুল্লাহ ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিত। ওস্তাদও খোলা মনে বলে দিতেন কখন বুনতে হবে, কিভাবে বুনতে হবে, কখন পানি দিতে হবে, কেমন সার দিতে হবে। কিন্তু নসরুল্লাহর মনে শেখার ইচ্ছা ছিল না, তার মনে ছিল শুধু টেক্কা দেওয়ার ইচ্ছা। সে চাইত তার ফসল ওস্তাদের চেয়ে ভালো হোক, আর যখন তা হতো না, তখন ঈর্ষা তার মনে বাসা বাধ্য। ধীরে ধীরে সে পরামর্শ নিতে আসা বন্ধ করে দিল, তারপর কথা বলাও বন্ধ করে দিল।
এরপর সে অন্য কৃষকদের কান ভারী করতে শুরু করল। ইব্রাহিমের কাছে কোনো জাদু আছে, কোনো টোটকা আছে, তা না হলে এত ভালো ফসল হয় কিভাবে? কেউ কেউ বিশ্বাস করত, কেউ করত না, কিন্তু নসরুল্লাহর ঈর্ষা বেড়েই চলল। তার 2 ছেলে ছিল, জাহিদ এবং কাসিম। জাহিদ বড়, একটু বুদ্ধিমান আর একটু ভীতু। কাসিম ছোট, খুব চালাক আর দুষ্টু। বাবার ঈর্ষা তাদের মধ্যেও চলে এসেছিল, ঠিক যেমন নদীর পানি মাটিতে মিশে যায়। যে রাতে সবকিছু বদলে গেল। সে বছর বৃষ্টি ভালো হয়েছিল। ওস্তাদ ইব্রাহিম আগে থেকেই বীজ তৈরি করে রেখেছিলেন, দেশি গমের বীজ, যা তার বাবা তাকে দিয়েছিলেন, আর তার বাবার বাবা তাদের দিয়েছিলেন। বংশ পরম্পরায় চলে আসছিল সেই বীজ। ওস্তাদ একে পূর্বপুরুষদের আমানত বলতেন। ফসল লকলক করে উঠল। অক্টোবরের মাস ছিল। ক্ষেত এমন সবুজ ছিল যেন কেউ সবুজ চাদর বিছিয়ে দিয়েছে। রুকারিয়া প্রতিদিন সন্ধ্যায় খেতে আসত, গাছগুলোকে দেখত, ছুঁয়ে দিত আর হাসত। দাদাজান, এবার ফসল খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, মাটি পরিশ্রমের প্রতিদান দিয়েছে। ওস্তাদ সেই রাতে খুব ক্লান্ত ছিলেন, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। রুকাইয়াও ঘুমিয়ে পড়ল। সকাল হল। ওস্তাদ ইব্রাহিম প্রতিদিনের মতো ফজরের নামাজের পর ক্ষেতের দিকে বের হলেন। বাতাসে হালকা ঠান্ডা ছিল, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু ক্ষেতের কাছে পৌঁছতেই তার পা থমকে গেল। কিছু একটা ভুল ছিল। সবুজ গাছগুলো, যা গতকাল পর্যন্ত বাতাসে দুলছিল, আজ নুয়ে পড়েছে, রং হলুদ হতে শুরু করেছে। কিছু তো মাটিতেই লুটিয়ে পড়েছে, যেন কেউ তাদের শেকড় কেটে দিয়েছে। ওস্তাদ নিচু হয়ে মাটি ছুলেন। মাটির গন্ধ বদলে গেছে, ঝাঝালো, অদ্ভুত। তার বুকটা ধক করে উঠল। তিনি বুঝে গেলেন বিষ। খুব ধীরে, অত্যন্ত ধীরে শব্দটা তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, যেন কোনো পুরনো ক্ষত আবারও মুখ খুলেছে। রুকাইয়া দৌড়ে এলো। দাদাজান, কি হয়েছে? আপনি এখানে বসে পড়লেন কেন? ওস্তাদ ইব্রাহিম মাটিতে বসেছিলেন, এক হাতে এক মুঠো মাটি, চোখ বন্ধ। রুকাইয়া চারদিকে তাকালো। ক্ষেত, যা গতকাল পর্যন্ত জান্নাতের মতো ছিল, আজ বিরান মনে হচ্ছে। গাছগুলো শুকিয়ে লুটিয়ে হলুদ হয়ে গেছে, যেন রাতের আধাগে কেউ সবকিছু ছিনিয়ে নিয়েছে। দাদাজান? রুকাইয়ার কণ্ঠ কেঁপে উঠল। ওস্তাদ চোখ খুললেন। তাতে কোনো জল ছিল না, কিন্তু এক গভীর ভারী নীরবতা ছিল, যা কান্নার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। কেউ বিষ ঢেলেছে মা। রুকাইয়া বলল, রাতে কে এমন করবে দাদাজান? কে এত জালিম? ওস্তাদ কোনো উত্তর দিলেন না, শুধু একদিকে তাকালেন, নাসরুল্লাহর ক্ষেতের দিকে, আর চুপ থাকলেন। ক্ষতির হিসাব। গ্রামের লোক জড়ো হল। কেউ এসে দেখল, মাথা নাড়ল, কেউ আফসোস করল, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ফসল ধ্বংস হয়ে গেছে। সব পরিশ্রম, 4 মাসের পরিশ্রম, এক রাতে শেষ। গ্রামের বয়স্ক মানুষ হাজি খায়রুদ্দিন ওস্তাদের কাঁধে হাত রাখলেন। ইব্রাহিম ভাই, ধৈর্য ধরো, আল্লাহ দেওয়ার মালিক। ধৈর্য আছে হাজি সাহেব, কিন্তু একটা সত্যও আছে, এটা নিজে নিজে হয়নি। হাজি খায়রুদ্দিন ধীরে করে বললেন, আমরা জানি, কিন্তু প্রমাণ চাই। প্রমাণ সময় দেবে। ওস্তাদ উঠে দাঁড়ালেন, পিঠ সোজা করলেন, সেই ঝুঁকা পিঠ, যা আজ আরও ঝুঁকে পড়তে পারত, কিন্তু ঝোঁকেনি, আর ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। এক মুঠো বীজ, পূর্বপুরুষদের আমানত। বাড়ি এসে ওস্তাদ একটি পুরনো কাঠের ছোট সিন্দুকের কাছে গেলেন। সেই সিন্দুকটি তার বাবার ছিল, তার বাবার বাবার ছিল। তাতে অনেক কিছু ছিল, পুরনো কাগজ, একটা ভাঙা তসবি, হাতে লেখা একটা পুরনো দোয়া, আর একটা কাপড়ের পুটলি, যার ভেতর বীজ ছিল। ওস্তাদ পুটলিটা তুললেন, বাঁধা ছিল, খুললেন, হাতে ঢাললেন এক মুঠো গমের বীজ, পুরনো জাতের দেশি বীজ, যা আজকের দুনিয়ায় পাওয়া যায় না, যা তার পূর্বপুরুষরা বাঁচিয়ে রেখেছিলেন বংশ পরম্পরায়, এই ভেবে যে একদিন কাজে আসবে। আজ সেই দিন ছিল। ওস্তাদ সেই মুঠো 2 হাতে আঁকড়ে ধরলেন, চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়ল। হয়তো দোয়া ছিল, হয়তো কান্না ছিল, হয়তো দুটোই। রুকাইয়া দরজায় দাঁড়িয়ে দেখছিল। দাদাজান, এগুলো কি? এগুলো আমাদের আসল সম্পদ রুকাইয়া। ফসল তো গেছে, কিন্তু এগুলো যাবে না। এগুলো বীজ, আমাদের পূর্বপুরুষদের বীজ। আমার বাবা আমাকে দিয়েছিলেন, তার বাবা তাকে দিয়েছিলেন। বলুন, এগুলো কোথায় বুনব? রুকাইয়া চারদিকে তাকালো, তারপর ওস্তাদের চোখের দিকে তাকালো। এই জমিতে বুনতে পারবো না? ওস্তাদ মাথা নাড়লেন।
না, বিষাক্ত জমি বছরের পর বছর বিষাক্ত থাকে। এই মাটি ঠিক হতে সময় লাগবে। এই বীজ যদি এখানে বুনি তবে এগুলোও মরা যাবে। এক দীর্ঘ নীরবতা। এরপর ওস্তাদ পুটলিটা রুকাইয়ার হাতের তালুতে রাখলেন, তার আঙুলগুলো ধীরে ধীরে বন্ধ করে দিলেন, আর তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে যেতে হবে মা। রুকাইয়া সিদ্ধান্ত। রুকাইয়া এক মুহূর্তের জন্য চোখের পাতা ফেলল। আমি তোমাকে এই বীজ অন্য কোনো জমিতে বুনতে হবে, এমন জমি যা পবিত্র, পরিষ্কার, যেখানে এরা জীবন পাবে। কিন্তু আমি কোথায় যাব? আমি তো কিছু চিনি না। ওস্তাদ হাসলেন, সেই হাসি যা শুধু আরাই হাসতে পারে যারা জীবনকে খুব কাছ থেকে দেখেছে। তুমি জানো রুকাইয়া, আমি তোমাকে সব কিছু শিখিয়েছি। মাটি কিভাবে চিনতে হয় শিখিয়েছি, বীজ কিভাবে বুনতে হয় শিখিয়েছি, আর এটাও শিখিয়েছি যে মাটিকে কিভাবে ভালোবাসতে হয়। কিন্তু আপনি সাথে চলুন। ওস্তাদ মাথা নাড়লেন। আমার পা ক্লান্ত হয়ে গেছে মা, আর এই জমি আমার, একে আমি ছেড়ে যেতে পারবো না। এখানেই থাকব, এই মাটির যত্ন নেব, যাতে একদিন সে আবার বেঁচে ওঠে। রুকাইয়ার চোখ ভিজে এলো। দাদাজান, কাঁদবেন না। তুমি ইব্রাহিমের নাতনি, আর ইব্রাহিমের নাতনি কেঁদে নয়, হেঁটে জবাব দেয়। রুকাইয়া পুটলিটা শক্ত করে ধরল। ওস্তাদ তার মাথায় হাত রাখলেন, দোয়া করলেন, দীর্ঘ নীরব দোয়া। আর যখন হাত সরালেন তখন রুকাইয়া তৈরি ছিল। সফরের শুরু। পরদিন সকালে রুকাইয়া বেরিয়ে পড়ল। একটা পুরনো থলিতে সামান্য খাবার, পানির একটা পাত্র, একটা পুরনো চাদর আর সেই পুটলি, যাতে এক মুঠো বীজ ছিল, ব্যাস। দাদাজান দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি কিছুই বললেন না, শুধু দেখতে লাগলেন। রুকাইয়া একবার ঘুরে তাকাল। ওস্তাদ ইব্রাহিমের ঝোঁকা পিঠ, তার খসখসে হাত, তার চোখে সেই আলো যা রোদের চেয়েও বেশি উষ্ণ ছিল। সে ঘুরল এবং চলতে শুরু করল। গ্রামের গলি পার হল, ক্ষেতের সীমানা পার হল, আর তারপর সেই রাস্তা ধরল যা সামনের দিকে গেছে, অন্য কোথাও, অন্য কোনো জমির দিকে। তার হাতে ছিল এক মুঠো বীজ, আর মনে ছিল এক অবিচল বিশ্বাস। কৃষক এবং শুকনো জমি, সফর, সত্য এবং একটি ভাঙা দরজা। রুকাইয়ার পা যখন মাটিপুরের শেষ গলি থেকে বেরিয়ে এলো, তখন সে আর একবারও পেছন ফিরে তাকায়নি। না, এটা উদাসীনতা ছিল না, এটা ছিল সেই সাহস যা তখনই জন্মায় যখন মানুষ জানে যে যদি একবার পেছন ফিরে তাকায় তবে পা আর সামনে এগোবে না। দাদাজানের সেই প্রতিচ্ছবি, ঝুঁকে পড়া পিঠ, দরজায় দাঁড়িয়ে থাকা, হাতে তসবিহ, সেই প্রতিচ্ছবি তার বুকে গেঁথে গিয়েছিল, এত গভীরে যে তার আর চোখের প্রয়োজন ছিল না। সকালের সময় ছিল। আকাশের রং এমন ছিল যেন কেউ কমলা আর নীল রঙকে একটু একটু করে মিশিয়ে দিয়েছে। বাতাসে ঠান্ডা ছিল, সেই ঠান্ডা যা অক্টোবরের শেষে আসে, যখন রাত তো শীতল হয়ে যায় কিন্তু দিন এখনও একটু উষ্ণ থাকে। রুকাইয়ার থলিটা হালকা ছিল, কিন্তু তার মুঠি, যাতে সেই পুটলিটা ছিল, খুব শক্ত করে চেপে ধরা ছিল, যেন সে জানে তার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস এটাই, বাকি সবকিছু হারাতে পারে এটা নয়। প্রথম গন্তব্য, মাটির রাস্তা এবং একটি বয়স্ক গাছ। মাটিপুর থেকে বের হওয়া কাঁচা রাস্তাটি 3 দিকে চলে গেছে। একটা রাস্তা শহরের দিকে, যেখানে বাজার ছিল, ভিড় ছিল, আর ওস্তাদের ছেলে সুলাইমান ছিল। একটা রাস্তা পাহাড়ের দিকে, যেখানে কিছু ছোট ছোট গ্রাম অনেক দূরে দূরে অবস্থিত ছিল। আর একটা রাস্তা নদীর দিকে, যেখানে মাটি নরম হতো এবং পানি কাছাকাছি থাকত। রুকাইয়া থামল। সে দাদাজানের কথা মনে করল। মাটি যাচাই করবে, মাটি দেখবে। যেখানে মাটি কালো, একটু স্যাঁতস্যাঁতে এবং রোদ সঠিক দিক থেকে পড়ে, সেখানে বীজ খুশি থাকে। সে 3টি রাস্তার দিকে তাকাল। শহরের দিকে না, সেখানে জমি কম, পাথর বেশি। পাহাড়ের দিকে না, সেখানে উচ্চতা আছে, বাতাস তীব্র, বীজ উড়ে যাবে। নদীর দিকে। রুকাইয়া নদীর দিকে চলতে শুরু করল। রাস্তায় একটা পুরনো কুল গাছ ছিল, এতই পুরনো যে তার ছাল কুঁচকে গিয়েছিল, ডালপালা বাঁকা হয়ে গিয়েছিল। কিন্তু গাছটি সোজা হয়ে দাঁড়িয়েছিল, যেন বলছিল, তুফান আসুক, খরা আসুক, আমি এখানেই আছি। রুকাইয়া তার নিচে দাঁড়ালো, একটু পানি খেল, গাছটির দিকে তাকিয়ে হাসল। তুমিও একা এখানে, কিন্তু নুয়ে পড়নি। যেন গাছটি জবাব দিল। বাতাস তার একটা ডাল নেড়ে দিল। রুকাইয়া হাসল এবং সামনের দিকে এগোতে লাগল। গ্রামবাসী এবং তাদের দৃষ্টি। নদীর রাস্তায় একটা ছোট শহর পড়ত, নাম সারাসওয়ান। বেশি বড় ছিল না, হয়তো 50-60টা ঘর, একটা মসজিদ, একটা কুঁয়ো আর একটা ছোট দোকান, যেখানে লবণ, তেল আর দিয়াশোলাই পাওয়া যেত।
রুকাইয়া যখন সারাসওয়ানের গলিতে ঢুকল তখন কিছু নারী দরজায় দাঁড়িয়েছিল। তারা তাকে দেখল, একাই একটা মেয়ে, কাঁধে থলি, চুল একটু এলোমেলো, পা দ্রুত। ফিসফিসানি শুরু হলো। কে? কোথাকার মেয়ে? একা? মা বাবা তো দেখা যাচ্ছে না। এত অল্প বয়সে একা? রুকাইয়া শুনল কিন্তু থামল না। সে মাথা উঁচু করল, অহংকারে নয়, ভয়েও নয়, স্বাভাবিকভাবে, আর সামনে এগোতে থাকল। এক বৃদ্ধা নারী উম্মে হাবিবা তার দোকানের বাইরে বসেছিলেন। তিনি রুকাইয়াকে থামালেন। মা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? রুকাইয়া থামল, সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি, আমি একটা জমি খুঁজছে যেখানে বীজ বুনতে পারি। উম্মে হাবিবা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর বললেন, বীজ? এই বয়সে আর এটা? জি। তোমার বাড়ির লোক কোথায়? দাদাজান মাটি পুড়ে আছেন, জমি বিষাক্ত হয়ে গেছে, এই বীজ ওনার আমানত, আমাকে অন্য কোথাও বুনতে হবে। উম্মে হাবিবার চোখে কিছু একটা বদলালো, হয়তো বিশ্বাস এলো, হয়তো সহানুভূতি। বসো, আগে একটু খেয়ে নাও। ধন্যবাদ দাদি, তবে আমার তাড়া আছে। তাড়াহুড়োয় খালি পেটে হাঁটা যায় না মা, বসো। রুকাইয়া বসল। উম্মে হাবিবা রুটি দিলেন, সাথে একটু গুড়, পানি দিলেন, আর বললেন, নদীর ওপারে একটা গ্রাম আছে, দরিয়াপুর, সেখানে একজন বিধবা থাকে, জরিনাবি, খুব গরিব বেচারি, কিন্তু তার জমি ভালো। কেউ সেখানে কিছু বোনে না, কারণ তার কাছে বীজ নেই, গায়ের জোরও নেই। তুমি সেখানে যাও। রুকাইয়া মন দিয়ে শুনল। জরিনাবি? হ্যাঁ, কিন্তু তার সাথে কথা বলার সময় একটু সাবধানে থেকো। সে সহজে মানুষের উপর বিশ্বাস করে না। দুনিয়া তাকে অনেক ধোঁকা দিয়েছে। রুকাইয়া রুটির শেষ টুকরো খেল, উঠল, থলিটা তুলে নিল। জাজাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুন মা। আর শোনো, উম্মে হাবিবা ডাক দিলেন, নদীতে পানি বেশি আছে, ওই পাথরের রাস্তা দিয়ে পার হবে। মাঝখানের পাথরটাতে পা রাখবে না, ওটা নড়ে। রুকাইয়া মাথা নাড়ল এবং চলতে শুরু করল। নদী, নিজের সাথে কিছু কথা। নদী ছোট ছিল, কিন্তু এ সময় পানিতে ভরা ছিল। রুকাইয়া পাথরের রাস্তায় এলো, একটা একটা পাথর দেখে পা রাখল। উম্মে হাবিবা যে পাথরের কথা বলেছিলেন সেটা মাঝখানেই ছিল। রুকাইয়া সেটায় পা রাখল না, এক পাশ দিয়ে বেরিয়ে গেল। নদীর মাঝখানে সে এক মুহূর্তের জন্য থামল। পানি পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছিল, ঠান্ডা পরিষ্কার পানি। সে নিচের দিকে তাকালো, পানিতে নিজের ছায়া দেখল। পানিতে কাঁপতে থাকা একটি মেয়ে, কাঁধে থলি, হাতে পুটলি। সে মনে মনে ভাবল, দাদাজান বলেছিলেন মাটিকে ভালোবাসতে, কিন্তু আমি তো এখন কোনো মাটিতে নেই, শুধু পানির ওপর আছি, মাঝপথে। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর পেল। মাঝপথে থাকাও একটা জায়গা, সামনে এগিয়ে যাওয়ার রাস্তা। সে সামনে বাড়ল এবং নদী পার হয়ে গেল। দরিয়াপুর, এক ধ্বংসপ্রাপ্ত গ্রাম। দরিয়াপুর নদীর ওপারে এক পুরনো জনবসতি ছিল। আগে এখানে বেশ কিছু ঘর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শহরের দিকে চলে গিয়েছিল। যারা বেঁচে ছিল তারা হয় খুব বৃদ্ধ ছিল, নয়তো খুব গরিব, অথবা দুটোই। গ্রামে প্রবেশ করতেই রুকাইয়া অনুভব করল এখানকার বাতাস অন্যরকম, ভারী, ক্লান্ত, যেন এই জায়গাটি অনেক কিছু সহ্য করেছে এবং এখন একটু বিশ্রাম নিতে চায়। বাড়িগুলো বেশিরভাগই পুরনো ছিল, কিছুর ছাদ ভাঙা, কিছুর দরজা অর্ধেক খোলা, অর্ধেক বন্ধ। একটা কুঁয়ো ছিল, কিন্তু তার চারপাশ ভাঙা ছিল। কিছু বাচ্চা ধুলায় খেলছিল, কিন্তু তাদের খেলাতেও এক ধরনের ক্লান্তি ছিল। রুকাইয়া একটা বাচ্চাকে জিজ্ঞেস করল, জরিনাবির বাড়ি কোথায়? বাচ্চাটি আঙুল দিয়ে দেখালো, গ্রামের শেষ প্রান্তে। রুকাইয়া চলতে শুরু করল। জরিনাবির বাড়ি। বাড়ি বা কখনো যা বাড়ি ছিল, মাটির দেওয়াল, একদিক থেকে কিছুটা ধসে পড়েছে, কাঠের দরজা, পুরনো ফাটল ধরা, এক জায়গা থেকে ভাঙা ছিল। সেই ভাঙা জায়গা দিয়ে কিছুটা রোদ ভেতরে আসত। বাইরে একটা ছোট্ট উঠোন ছিল। উঠোনে এক নারী বসেছিলেন, মাটিতে। বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। চুল সাদা হতে শুরু করেছে, মুখে বলিরেখা ছিল। তবে সেই বলিরেখাগুলো বয়সের ছিল না। চোখ নিচু ছিল, পুরনো কোনো কাপড় সেলাই করছিলেন। ইনি জরিনাবি। রুকাইয়া দরজায় দাঁড়াল। আসসালামু আলাইকুম। জরিনাবি মাথা তুললেন না, শুধু জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুকাইয়া, মাটিপুর থেকে এসেছি। এবার জরিনাবি মাথা তুললেন, একবার চোখ বুলিয়ে নিলেন, খুব তীক্ষ্ণ যাচাই করার দৃষ্টিতে। কি কাজ? রুকাইয়া এক মুহূর্ত সময় নিল, তারপর সরাসরি কথা বলল। আমার দাদাজানের ফসল ধ্বংস হয়ে গেছে, কেউ জমিতে বিষ ঢেলে দিয়েছে। তার কাছে শুধু এক মুঠো বীজ বেঁচে আছে, বংশের বীজ। আমার এমন একটা জমি চাই যেখানে আমি এগুলো বুনতে পারি। আমি শুনেছি আপনার জমি ভালো। জরিনাবি তাকে অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর বললেন, তোমাকে কে পাঠিয়েছে?
উম্মে হাবিবা সারসোয়ানে। উম্মে হাবিবা, একটি শীতল দীর্ঘশ্বাস। সে মানুষকে পাঠাতেই থাকে আমার কাছে, যেন আমার বাড়ি কোনো সরাইখানা। আমি বেশি সময় নেব না বিজি, শুধু জমি দেখতে চাই, আর আপনি যদি অনুমতি দেন। অনুমতি? জরিনাবির কণ্ঠে এক ধরনের তিক্ততা ছিল, যা কোনো পুরনো কষ্ট থেকে আসে। এখানে কেউ অনুমতি চাইতে আসে না, এখানে সবাই শুধু নিতে আসে। রুকাইয়া চুপ করে রইল। জরিনাবি তাকে আবার দেখলেন। বসো। জরিনাবির গল্প, যা সেই সন্ধ্যায় বেরিয়ে এলো। রুকাইয়া উঠোনে মাটিতে বসে পড়ল। রোদ পড়ন্ত হতে শুরু করেছে, আকাশের রং বদলাচ্ছে। জরিনাবির হাত চলতে থাকল, সুঁই আর সুতো, পুরনো কাপড়। কিন্তু তার মুখও চলতে শুরু করল ধীরে ধীরে, যেন কোনো বন্ধ দরজা একটু একটু করে খুলছে। আমার স্বামী ছিলেন রহিম বক্স, ভালো মানুষ ছিলেন, কৃষক ছিলেন। এই জমি তারই ছিল, 2 বিঘা। তিনি এতে সবজি ফলাতেন, ফল ফলাতেন, সংসার চলত। রুকাইয়া শুনল, কিছুই বলল না। কিন্তু 6 বছর আগে তিনি চলে গেলেন। রোগ এলো আর তাকে নিয়ে গেল। আমার 2 ছেলে ছিল। বড় ছেলে মুরাদ, সে শহরে গেল, বলতো ফিরে আসবে, আসেনি। ছোট ছেলে ইলিয়াস, সেও গেল। সে তো চিঠি পর্যন্ত লেখেনি। এক দীর্ঘ নীরবতা। আমি একা রয়ে গেলাম। এই বাড়ি, এই জমি, আর এই 2 হাত। জমি আছে, কিন্তু ফসল বোনার শক্তি নেই, বীজ কেনার টাকা নেই। মানুষের কাছে হাত পাতি, কেউ দেয়, কেউ মুখ ফিরিয়ে নেয়। রোকাইয়ার হৃদয়ে কিছু একটা হলো। তার হাতে থাকা পুটলিটা সে আরও শক্ত করে ধরল। বিজি, আপনার জমি কতটা? পেছনের দিকে 2 বিঘা, কিন্তু এবছর কিছু বুনিনি। বুনবই বা কি? একা কিভাবে করব? আমি করব। জরিনাবির সুই থেমে গেল। তিনি রোকাইয়াকে দেখলেন। তুমি? হ্যাঁ, আমার দাদাজান আমাকে সবকিছু শিখিয়েছেন। মাটি পরখ করা, বীজ বোনা, পানি দেওয়া। আমি করতে পারব। তোমার বয়স কত হবে? 13-14? জরিনাবি একটা বড় নিঃশ্বাস ফেললেন। এমন বয়সে বাচ্চারা খেলাধুলা করে, আর এমন বয়সে বাচ্চারা সেটাই করে যা করা দরকার। জরিনাবি চুপ হয়ে গেলেন। বাইরে একটা পাখি ডাকল। তারপর নীরবতা। জমি দেখবে? জি, চলো। জমি যাচাই দাদাজানের শিক্ষা। জরিনাবি উঠলেন, রোকাইয়া তার পেছনে চলল। বাড়ির পেছন দিক থেকে একটা সরু গলি ছিল, সেটা পার হতেই জমি শুরু হলো। 2 বিঘা জমি, ঘাসে ভরা, এলোমেলো। একপাশে একটা পুরনো তেঁতুল গাছ ছিল, তার ছায়া জমির কিছুটা অংশে পড়ত। রোকাইয়া থামল। সে সেটাই করল যা দাদাজান শিখিয়েছিলেন। নিচু হয়ে মাটি তুলে নিল, হাতে রাখল, আঙুল দিয়ে ঘষল। মাটি নরম ছিল, কিছুটা স্যাঁতস্যাঁতে, তবে খুব বেশি না। রং ছিল গাঢ় বাদামি। সে মাটির ঘ্রাণ নিল, মাটির সেই গন্ধ যা শুধু ভালো জমিতেই থাকে। সেটা মাটিপুরের মাটির মতো ছিল না, তবে খারাপও ছিল না। সে রোদের দিক দেখল, পূর্ব দিক থেকে আসছে। এই জমিতে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকবে। সেই গাছের ছায়া দেখল, এক কোণায় ছিল, বাকি জমি খোলা। সে জমির ঢাল দেখল, কিছুটা দক্ষিণ দিকে, পানি জমবে না। দাদাজানের কণ্ঠ তার কানে বাজল। যখন মাটি নরম হয়, রং গাঢ় হয়, সুগন্ধ থাকে, রোদ থাকে, আর পানি আটকে না থাকে, তখন বুঝবে জমি প্রস্তুত। রোকাইয়া উঠে দাঁড়াল। জরিনাবি তাকে দেখছিলেন। কেমন? তিনি জিজ্ঞেস করলেন, যেন কোনো ফলাফলের অপেক্ষায় আছেন। রুকাইয়া হেসে বলল, বিজি, এই জমি ভালো, খুব ভালো। এতে আমরা বীজ বুনব, আর এই জমি ফসল দেবে। জরিনাবির চোখে কিছু একটা নড়ে উঠল, হয়তো আশা, হয়তো বিশ্বাস, হয়তো সেই পুরনো আনন্দ যা রহিম বক্সের সময় এই জমির সাথে জড়িয়েছিল। ঠিক আছে, তিনি বললেন। সেই রাত এবং গ্রামের একটা পুরনো কথা। সেই রাতে রুকাইয়া জরিনাবির বাড়িতে খাবার খেল। সামান্য ডাল আর রুটি ছিল, কিন্তু জরিনাবি যে ভালোবাসা দিয়ে পরিবেশন করলেন তার রাজকীয় ভোজের চেয়ে কোনো অংশে কম ছিল না। খাওয়ার পর দুজন উঠোনে বসল। রাত ঠান্ডা ছিল, চাঁদ উঠেছিল, অর্ধেক চাঁদ। জরিনাবি জিজ্ঞেস করলেন, তুমি বলেছিলে কেউ বিষ ঢেলেছে, কে এমন করবে? রুকাইয়া এক মুহূর্ত ভেবে বলল, দাদাজান কারো নাম বলেননি, তবে তিনি একদিকে তাকিয়েছিলেন, নসরুল্লাহর ক্ষেতের দিকে। জরিনাবির চোখে এক চেনার আভাস দেখা গেল। নসরুল্লাহ? হ্যাঁ, আমি ওর নাম শুনেছি। সারাসওয়ানেও মানুষ ওকে চেনে, খুব হিংসুটে লোক, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ সময়ের সাথে সাথে আসবে, জরিনাবি বললেন এমন এক গভীরতা নিয়ে, যেন তিনি নিজেই এটা শিখেছেন। যে খারাপ কাজ করে তার শাস্তি দেরিতে আসে, কিন্তু অবশ্যই আসে। আল্লাহর জাতাকল ধীরে ঘোরে, তবে খুব মিহি করে পেশে।
রুকাইয়া সেই কথাটি নিজের হৃদয়ে গেঁথে নিল। মাটিপুরে ওস্তাদ ইব্রাহিম এবং এক রহস্যের সন্ধান। এদিকে রুকাইয়া যখন দরিয়াপুরে ছিল, মাটিপুরে অন্য কিছু ঘটছিল। ওস্তাদ ইব্রাহিম সেই দিন থেকে প্রতিদিন সকালে তার বিষাক্ত জমির কাছে বসতেন। কিছু করতেন না, শুধু বসে থাকতেন। মানুষ বলতো, ওস্তাদ এখানে কেন বসে থাকো, এই জমি তো শেষ। ওস্তাদ বলতেন, জমি কখনো শেষ হয়ে যায় না, শুধু কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। তবে আসল ব্যাপারটা হলো, ওস্তাদ দেখছিলেন, মনোযোগ দিচ্ছিলেন। তিনি কৃষক ছিলেন, আর কৃষকের চোখ গোয়েন্দার চোখের চেয়েও তীক্ষ্ণ হয়। তিনি দেখেছিলেন সেই সকালে যখন ফসল মরা অবস্থায় পড়েছিল, মাটিতে জুতোর ছাপ ছিল, নসরুল্লাহর ক্ষেতের দিক থেকে আসা ছাপ। তিনি দেখেছিলেন রাতে যে বিষ দেওয়া হয়েছিল সেটা এক বিশেষ ধরনের বিষ ছিল। সেটা বাজারে পাওয়া যায় না, শুধু একটা জায়গায় পাওয়া যায়, পুরনো সর্দারের হাভেলিতে, যা এখন নসরুল্লাহর বড় ছেলে জাহিদ কিনেছে। আর তিনি দেখেছিলেন সেই সকালে যখন সবাই জড়ো হয়েছিল, তখন নাসরুল্লাহর ছোট ছেলে কাসেমের জুতোর গায়ে সেই রঙের মাটি লেগেছিল যা শুধু ওস্তাদের জমির সেই কোণায় পাওয়া যায় যেখানে বিষের মাত্রা সবচেয়ে বেশি ছিল। কিন্তু ওস্তাদ কিছুই বলেননি। হাজি খায়রুদ্দিন একদিন সন্ধে এলেন। ইব্রাহিম ভাই, কিছু জানতে পারলে? ওস্তাদ হাজি সাহেবকে সব খুলে বললেন, চুপচাপ ধীরে ধীরে। হাজি সাহেব সব শুনলেন। তাহলে কি করবে এখন? এখনও কিছু না, রুকাইয়ার অপেক্ষা। যখন সে বীজ বুনে আসবে, যখন আমানত সুরক্ষিত হয়ে যাবে, তখন সত্যিটা সবার সামনে আসবে। আর যদি নাসরুল্লাহ আরও কিছু করে? করবে না। ও ভীতু, সাহসী নয়, রাতের অন্ধকারে আঘাত করে, দিনের আলোয় নয়। হাজি সাহেব উঠলেন। আল্লাহ তোমার সহায় হন ইব্রাহিম, তিনি আছেন, থাকবেন। নাসরুল্লাহ সেই রাতে সে যা অনুভব করেছিল। নাসরুল্লাহ সেই দিনগুলোতে খুব অস্থির ছিল, রাতে ঘুম আসত না। সে ভেবেছিল একবার ফসল নষ্ট করে দিলেই ইব্রাহিম ভেঙে পড়বে, জমি বিক্রি করে দেবে বা ছেড়ে দেবে, আর তারপর সেই জমি, যার মাটি সোনা ফলায়, তার হাতে এসে যাবে। কিন্তু যা ঘটল তা সে ভাবতেও পারেনি। ইব্রাহিম ভাঙেনি, বসে আছে তার জমির পাশে প্রতিদিন, যেন তাকে পাহারা দিচ্ছে। আর সেই নাতনিটা ছোট্ট রুকাইয়া বীজ নিয়ে কোথাও চলে গেছে। এই ব্যাপারটা নসরুল্লাহকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার বড় ছেলে জাহিদ, যে একটু বেশি ভাবত, একদিন রাতে বাবার কাছে এলো। আব্বা, এটা ঠিক হয়নি। কে? ওই যে রাতে যা করা হলো, সেটা ভুল ছিল। নাসরুল্লাহ চোখ পাকিয়ে বলল, চুপ থাকো, তুমি বোঝো না, আমি বুঝি। আব্বা, আমার ভয় করছে। কিসের ভয়? জাহিদ ধীরে করে বলল, ওই বয়স্ক মানুষটার চোখের ভয়। যেভাবে তিনি তাকান, মনে হয় যেন তিনি সব জানেন। নাসরুল্লাহ কোনো উত্তর দিল না, তবে সেই রাতে তারও ঘুম আসেনি। দরিয়াপুরে ফেরা। পরের দিন সকাল। সকাল হতেই রুকাইয়া উঠল। জরিনাবি আগে থেকেই জেগেছিলেন, ফজরের নামাজ পড়ছিলেন। রুকাইয়াও নামাজ পড়ল। তারপর দুজনে পেছনের জমিতে এলো। জরিনাবির কাছে একটা পুরনো কোদাল ছিল। রুকাইয়া সেটা তুলে নিল। প্রথমে জমি খুঁড়তে হবে, ঘাস সরাতে হবে, তারপর মাটি নরম করতে হবে। একা পারবে? আমি তো সাথে আছি। জরিনাবি তাকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখলেন, তারপর আরেকটা কোদাল তুলে নিলেন, যা কোনায় পড়েছিল। চলো। সেই দিন দুজনে একসাথে কাজ করল। জরিনাবির শক্তি কম ছিল, তবে অভিজ্ঞতা ছিল। রুকাইয়ার গায়ে জোর ছিল, আর দাদাজানের শিক্ষা ছিল। মিলেমিশে ঘাস সরালো, জমি খুঁড়ল, মাটি নরম করল। রোদের তেজ বাড়তে লাগল, ঘাম ঝরতে লাগল, কিন্তু কেউ থামল না। দুপুরে জরিনাবি পানি আনলেন। দুজনে একটা গাছের ছায়ায় বসল, ক্লান্ত। জরিনাবি জিজ্ঞেস করলেন, ক্লান্ত না তো? রুকাইয়া বলল, না, এবং এটাই সত্যি ছিল। জরিনাবি তাকে এমনভাবে দেখলেন যেন কেউ নিজের মেয়েকে দেখছে। তোমার দাদাজান খুব ভালোভাবে মানুষ করেছেন তোমাকে। রুকাইয়ার চোখ ভিজে এলো, তবে সে কাঁদল না। উনি খুব ভালো মানুষ বিজি, তার জমি বিষাক্ত হয়ে গেছে, কিন্তু তিনি বিষাক্ত হননি। জরিনাবি কিছুই বললেন না, শুধু তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সন্ধ্যা, আরেকটি রাত। সন্ধ্যায় কাজ যখন থামল, রুকাইয়া তেঁতুল গাছটার নিচে বসল। সে পুটলি খুলল, বীজগুলো হাতে নিল। একটা একটা করে বীজ দেখল, ছোট, বাদামি রঙের, সাধারণ দেখতে। কিন্তু দাদাজান বলেছিলেন এই বীজগুলোতে পূর্বপুরুষদের দোয়া আছে। রুকাইয়া চোখ বন্ধ করল।
সে অনুভব করল যেন এই বীজগুলোতে কিছু একটা আছে, একটা উষ্ণতা, একটা স্পন্দন, যেন এগুলো বেঁচে আছে, অপেক্ষমান। সে দোয়া করল, ইয়া আল্লাহ, এটা আমানত, পূর্বপুরুষদের, দাদাজানের, একে রক্ষা করো। চোখ খুলল, আকাশে প্রথম তারাগুলো ফুটে উঠেছিল। কাল বীজ বোনা হবে। কৃষক এবং শুকনো জমি, বীজ, জমি এবং একটি অলৌকিক ঘটনা যা নিঃশব্দে এলো। সারা রাত বৃষ্টি হয়নি, তবে সকালে রুকাইয়া যখন উঠল, জমিতে একটা হালকা আর্দ্রতা ছিল। শিশির পড়েছিল, ঘাসের পাতায় ছোট ছোট ফোঁটা জলজল করছিল, যেন রাত চুপি চুপি এসে মাটিকে পানি খাইয়ে গেছে। রুকাইয়া বাইরে এসে দেখল আকাশ পরিষ্কার, পূর্ব দিকে হালকা লাল আভা, সূর্য ওঠার প্রস্তুতি নিচ্ছে। সে একটা লম্বা নিঃশ্বাস নিল। আজকের দিনটা অন্যরকম। আজ বীজ বোনা হবে। ফজরের নামাজ এবং একটি পুরনো দোয়া। জরিনাবি আগে থেকেই জেগেছিলেন। তিনি নামাজ পড়ছিলেন, আর তার কণ্ঠে এমন এক গভীরতা ছিল যা শুধু তখনই আসে যখন মন ভাঙা থাকে, তবুও সেজদায় নত হয়। রুকাইল্লাও অজু করল, নামাজ পড়ল। নামাজের পর দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। জরিনাবি তার তসবিহ হাতে নিলেন, চোখ বন্ধ করলেন। ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ এলো না। রুকাইয়া তাকে দেখল। সে ভাবল, এই নারী একা, ভেঙে পড়া মানুষ, কিন্তু প্রতিদিন সকালে উঠে আল্লাহর সামনে মাথা নত করেন। এটাই সাহস, এটা শুধু অভ্যাস নয়। জরিনাবি চোখ খুললেন। নাস্তা করে যাব বিজি? প্রথমে বীজ বুনি, তারপর নাস্তা। জরিনাবি তাকে দেখলেন, তারপর হাসলেন। সেই হাসি যা এই গল্পে প্রথমবার তার মুখে ফুটেছিল। ঠিক আছে। বীজ বোনার প্রস্তুতি। দাদাজানের প্রতিটি কথা মনে পড়ল। দুজনে পেছনের জমিতে এলো। গতকালের পরিশ্রমের ফল দেখা যাচ্ছিল। জমি খোঁড়া ছিল, ঘাস পরিষ্কার করা ছিল, মাটি নরম ছিল। রুকাইয়া প্রথমে পুরো জমিটায় একবার চোখ বুলিয়ে নিল। দাদাজানের কথা মনে পড়ল। বীজ বোনার আগে জমি সমান করো, উঁচু নিচু যেন না থাকে, পানি যেন এক জায়গায় জমে না থাকে, সমানভাবে বয়। রুকাইয়া কোদাল হাতে নিল, জমি সমান করতে লাগল। একটা একটা জায়গা দেখে যেখানে একটু উঁচু ছিল সেখান থেকে মাটি সরিয়ে নিল, যেখানে গর্ত ছিল সেখানে মাটি ভরে দিল। জরিনাবি দেখলেন, কিছু বললেন না, শুধু কাজে লেগে পড়লেন। যখন জমি সমান হয়ে গেল, রুকাইয়া আবার দাদাজানের কথা মনে করল। রেখা টানো, এক বিগত দূরত্বে। প্রতিটি রেখায় বীজ ফেলো। দুটো তিনটে একসাথে মিশিয়ে নয়, এক একটা বীজকে আলাদা জায়গা দিতে হবে, ঠিক যেমন মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা দরকার। রুকাইয়া একটা পাতলা কাঠ দিয়ে রেখা টানল, সমান দূরত্বে। জরিনাবি দেখতে লাগলেন। তার চোখে এক অদ্ভুত আবেগ ছিল, যেন পুরনো দিনগুলো মনে পড়ছে। রহিম বক্সের দিনগুলো, যখন এই জমিও সবুজ ছিল। প্রথম বীজ, এক বিশেষ মুহূর্ত। রুকাইয়া পুটলি খুলল, বীজগুলো হাতের তালুতে রাখল। সে একটা একটা করে বীজ দেখছিল, আর তার মনে হচ্ছিল এগুলো শুধু বীজ নয়, এগুলো দাদাজানের হাত, তার বাবার হাত, তার বাবার বাবার হাত, পুরুষানুক্রমিক পরিশ্রম, বংশ পরম্পরার দোয়া। রুকাইয়া প্রথম রেখার কাছে নিচু হয়ে একটা বীজ তুলল, আঙুল দিয়ে একটু মাটি সরালো, বীজটা রাখল, মাটি দিয়ে ঢেকে দিল, এত আলতোভাবে যেন কোনো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। দাদাজান, এটা আপনার আমানত, মাটিতে যাচ্ছে। এটা সে মুখে বলল না, মনে মনে ভাবল, কিন্তু তার ঠোঁট নড়ে উঠল। জরিনাবি দেখলেন, আর তার চোখ ভিজে গেল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম, তারপর কাজ চলতে থাকল। একটা একটা বীজ, একটা একটা রেখা। রুকাইয়া নিচু হয়, বীজ রাখে, মাটি ঢাকে, নিচু হয়, রাখে, ঢাকে। জরিনাবি পুরনো মাটির কলসিতে করে পানি আনলেন। রুকাইয়া কথা বলতে থাকল, প্রতিটা বীজে একটু একটু করে পানি দেবেন, বেশি না, শুধু আর্দ্র রাখবেন। রুকাইয়া বলল। জরিনাবি মাথা নাড়লেন। তিনি এসব জানতেন, কিন্তু শুনতে ভালো লাগছিল। রোদের তেজ বাড়তে লাগল, ঘাম ঝরতে লাগল, কিন্তু দুজনে থামল না। গ্রামের কিছু বাচ্চা দেয়ালের ওপর দিয়ে উকি মারতে লাগল, কি হচ্ছে দেখার জন্য। এক বয়স্ক প্রতিবেশী নারী, হামিদান বি, তিনিও এলেন। জরিনা, এবার বুনছিস? এই মেয়েটা বুনছে। হামিদান বি রুকাইয়াকে দেখলেন। কোথা থেকে এসেছিস? মাটিপুর থেকে। একা? হ্যাঁ। হামিদান বি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর তার ঝুলি থেকে কিছু একটা বের করলেন, পুরনো কাপড়, যার ভেতর কিছু বাধা ছিল। এই নে, একটু সার আছে, গরুর শুকনো গোবর, কাজে লাগবে। রুকাইয়া ওপর দিকে তাকালো। ধন্যবাদ চাচি। হামিদান বি হাত নাড়লেন, যেন বলতে চাইলেন, এটা তো কিছুই না, কিন্তু এটা আসলে
অনেক কিছুই ছিল। দুপুরে আরও একজন এলো। দুপুরে আরেকজন ব্যক্তি এলো, সুফিয়ান, দরিয়াপুরের একজন যুবক, বয়স 20-25-এর মতো। বাবার সাথে চাষাবাদ করত। ভালো ছেলে ছিল, পরিশ্রমী, সহজ সরল। সে দেখল একটা ছোট্ট মেয়ে আর একজন বৃদ্ধা নারী জমিতে ঝুঁকে কাজ করছে। তার মনে কিছু একটা হলো। আমিও একটু হাত লাগাই? রুকাইয়া ওপর দিকে তাকালো। কেন হাত লাগাবে? সুফিয়ান কাজ ঝাঁকালো। এমনিই মনে হলো। রুকাইয়া এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বীজ একটা একটা করে বুনতে হবে, তাড়াহুড়ো করে নয়। প্রতিটি বীজকে তার নিজের জায়গা দিতে হবে। সুফিয়ান হেসে বলল, এটা তো নতুন কথা। বীজকে জায়গা? হ্যাঁ, যেমন প্রতিটি মানুষের নিজের জায়গা দরকার। সুফিয়ান চুপ হয়ে গেল। তারপর বলল, শিখিয়ে দাও। এখন 3 জন মানুষ কাজ করছিল। রুকাইয়া সবার আগে খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। জরিনাবি পানি দিচ্ছিলেন, সুফিয়ান মাটি ঢেকে দিচ্ছিল। সন্ধ্যা হতে হতে পুরো জমিতে বীজ বোনা শেষ হল। শেষ বীজটা যখন মাটিতে গেল, রুকাইয়া সোজা হয়ে দাঁড়াল। পিঠ ব্যথা করছিল, হাত ক্লান্ত ছিল, কপালে ঘাম ছিল, কিন্তু তার চেহারায় ক্লান্তি ছিল না, ছিল পরম শান্তি। সন্ধ্যার দোয়া। 3 জন একসাথে দোয়া করল। সূর্য ডুবতে বসেছে। জরিনাবি বললেন, এসো দোয়া করি। 3 জন সেই জমির সামনে দাঁড়ালো যেখানে এইমাত্র বীজ বোনা হয়েছে। জরিনাবি হাত তুললেন। ইয়াল্লাহ, এই জমি তোমার, এই বীজগুলো তোমার, এই বাচ্চা মেয়েটার পরিশ্রম তোমার সামনে। এর ওপর রহম করো, একে বড় করো, সতেজ করো। আর সেই বৃদ্ধের মন জুড়িয়ে দাও যে সারা জীবন তোমার মাটিকে ভালোবেসেছে। রুকাইয়ার চোখ বন্ধ ছিল, গাল বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে চুপ রইল। সুফিয়ানও আস্তে করে বলল, আমিন। রাত। মাটিপুরে ওস্তাদের স্বপ্ন। সেই রাতে মাটিপুরে ওস্তাদ ইব্রাহিম একটা স্বপ্ন দেখলেন। তিনি খুব কম স্বপ্ন দেখতেন, কিন্তু যা দেখতেন তা মনে থাকত। স্বপ্নে তিনি দেখলেন একটা জমি আছে, অচেনা জমি, কিন্তু সেই জমি থেকে সবুজ সবুজ চারা গজাচ্ছে, একটা একটা করে ধীরে ধীরে। আর সেই চারাগুলোর পাশে রুকাইয়া বসে আছে, হাসছে। ওস্তাদের ঘুম ভেঙে গেল। বাইরে রাত ছিল, ঠান্ডা আর নিস্তব্ধ রাত। তিনি শুয়ে শুয়ে আকাশের দিকে তাকালেন, যেখানে তারা ঝিকমিক করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, শুধু এটুকুই বললেন, আর আবার ঘুমিয়ে পড়লেন। এবার এক গভীর শান্তিময় ঘুম। পরের দিন। প্রথম দিন কিছু হলো না, জমি নিস্তব্ধ রইল। রুকাইয়া সামান্য পানি দিল। জরিনাবি দেখলেন, কিছু বললেন না। কবে গজাবে? জরিনাবি জিজ্ঞেস করলেন। সময় লাগবে, রুকাইয়া উত্তর দিল। দ্বিতীয় দিনেও কিছু হলো না। রুকাইয়া পানি দিল, দেখল, মাটি ছুঁয়ে অনুভব করল। বেশি ঠান্ডা তো হয়ে যায়নি? সে নিজেই নিজেকে জিজ্ঞেস করল। না, এই জমি ঠিক আছে। তৃতীয় দিনেও কিছু হলো না। রুকাইয়া সেই সকালে একটু চিন্তিত ছিল। সে মাটিতে আঙুল দিয়ে দেখল, মাটি স্যাঁতস্যাঁতে ছিল, ঠিকঠাক ছিল, কিন্তু তার মনে একটা ভয় ছিল। যদি না গজায়? সে সেই ভাবনাটা ঝেড়ে ফেলল। না, দাদাজান বলেছিলেন এই বীজ সব সময় গজায়। চতুর্থ দিন। সকালের আলোয়। চতুর্থ দিন সকালে রুকাইয়া ফজরের নামাজের পর সরাসরি পেছনের দিকে গেল। তখনও সূর্য ওঠেনি। আকাশে সেই অস্পষ্ট আলো ছিল যা রাত আর সকালের মাঝখানে থাকে। রুকাইয়া জমিতে ঝুঁকে দেখল, আর তার নিঃশ্বাস আটকে গেল। এক জায়গায় মাটি কিছুটা উঁচু হয়েছিল, খুব সামান্য, যেন কেউ নিচ থেকে ধাক্কা দিচ্ছে। রুকাইয়া চোখের পাতা ফেলল, আবার দেখল, হ্যাঁ, মাটি উঁচু হয়ে আছে। সে আলতো করে সেই জায়গার মাটি ছুল। আঙুলের নিচে অনুভব করল একটা সরু কোমল কিছু, একটা চারা, প্রথম চারা। রুকাইয়ার চোখে জল এসে পড়ল। সে সেখানেই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং সেই ছোট্ট নরম চারাটির দিকে তাকিয়ে রইল, যা তখনও একটা সুতোর মতো ছিল, কিন্তু সেটা বেঁচে ছিল, প্রাণবন্ত ছিল। জরিনাবি বাইরে এলেন। কি হলো, ওখানে বসে আছো কেন? রুকাইয়া উপরের দিকে তাকালো। তার চোখে জল ছিল, কিন্তু সে হাসছিল। বিজি, এসে দেখুন। জরিনাবি নিচু হয়ে দেখতে লাগলেন। সেই ছোট চারাটি দেখলেন এবং তার মুখ থেকে বেরিয়ে এলো, ইয়া আল্লাহ! তিনিও রুকাইয়ার পাশে মাটিতে বসে পড়লেন। দুজন, একজন বৃদ্ধা নারী, একজন ছোট্ট মেয়ে, সেই একটা চারার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সেটাই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস, এবং হয়তো সেই মুহূর্তে সেটাই ছিল। পঞ্চম দিন এবং ষষ্ঠ ও সপ্তম। পঞ্চম দিনে 10 জায়গায় মাটি উঁচু হয়েছিল, ষষ্ঠ দিনে 20 জায়গা বা তার চেয়েও বেশি। সপ্তম দিনে সুফিয়ান দৌড়ে এলো, রুকাইয়া, রুকাইয়া, তাড়াতাড়ি এসো। রুকাইয়া দৌড়ে এলো, জমি দেখল, তার নিঃশ্বাস আটকে গেল।
পুরো জমিতে যেখানে যেখানে বীজ বোনা হয়েছিল সেখানে সেখানে সবুজ সুতোর মতো চারা বেরিয়ে এসেছে, একটা একটা করে, পরিষ্কার, সোজা, যেন জমি একসাথে সিদ্ধান্ত নিয়েছে আজ জেগে উঠতে হবে। সুফিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি, এতগুলো? আমার ক্ষেতে তো কখনো এতগুলো একবারে বেরোয় না। রুকাইয়া মাটি ছুল, তার সেই পুরনো স্বভাব। সে হাসল। এই বীজগুলো পুরনো, পূর্বপুরুষের আমলের, এগুলোর শেকড় মজবুত হয়। কিন্তু এত তাড়াতাড়ি? রুকাইয়া আকাশের দিকে তাকাল। হয়তো এই জমিও অপেক্ষায় ছিল। খবর ছড়িয়ে পড়ল, দরিয়াপুরে আলোড়ন। এই খবর আর গোপন থাকল না। গ্রাম ছোট ছিল, কিন্তু খবরটা ছিল বড়। হামিদানবি দেখলেন এবং প্রতিবেশীদের জানালেন। প্রতিবেশীরা আরও মানুষকে জানালো। আর দুদিনের মধ্যে পুরো দরিয়াপুর জেনে গেল যে জরিনাবির জমিতে অদ্ভুত কিছু ঘটছে। মানুষ আসতে শুরু করল। একদিন একজন বৃদ্ধ কৃষক গোলাম রসুল এলেন। তিনি 50 বছর ধরে চাষাবাদ করেছেন। তিনি জমি দেখলেন, নিচু হয়ে চারাগুলো দেখলেন, মাটি ছুলেন। এগুলো কোন ধরনের বীজ? পুরনো দেশি বীজ। কোথা থেকে আনলে? মাটিপুর থেকে, আমার দাদাজানের। গোলাম রসুল মাথা নাড়লেন। পুরনো বীজ, হ্যাঁ, এই বীজ আমি ছোটবেলায় দেখেছি, আমার বাবার কাছে ছিল। তারপর কোথায় হারিয়ে গেল কে জানে। এখন তো নতুন জাতের বীজ এসেছে, বেশি ফসল দেয় ঠিকই, তবে দুর্বল হয়। আর এগুলো ফসল হয়তো একটু কম দেবে, কিন্তু যা দেবে তা আসল হবে, মজবুত হবে, টেকসই হবে। তিনি রুকাইয়াকে দেখলেন। তোমার দাদাজানের নাম কি? ইব্রাহিম, ওস্তাদ ইব্রাহিম। জি। গোলাম রসুলের চোখে চেনার আভাস ফুটে উঠল। আমি তাকে চিনি, তার সুনাম এখান পর্যন্ত পৌঁছায়। তিনি রুকাইয়ার দিকে তাকালেন। তুমি তার নাতনি, তাহলে তো এই কাজ তোমার দ্বারাই সম্ভব ছিল। 10ম দিন, সেদিন যা হলো তার কোনো হিসাব নেই। 10ম দিনে রুকাইয়া খুব সকালে জমিতে গেল, আর তা দেখে অবাক হয়ে গেল। চারাগুলো, যা গতকাল পর্যন্ত শুধু সুতোর মতো ছিল, আজ 1 আঙুল সমান উঁচু হয়ে গেছে। পাতাগুলো খুলছিল, সবুজ চকচকে পাতা। কিন্তু এটা আশ্চর্যের বিষয় ছিল না। আশ্চর্যের বিষয় ছিল জরিনাবির বাকি জমি, যা ওই ক্ষেতের সাথে লাগানো ছিল, কিন্তু তাতে কিছু বোনা হয়নি। সেখানেও 1-2 জায়গায় সবুজের আভা দেখা যাচ্ছিল, যেন জমি নিজে থেকেই কিছু ফলানোর চেষ্টা করছে। গোলাম রসুল এটা দেখে বললেন, এটা তো হতে পারে না। সুফিয়ান দেখল, কিন্তু তো হচ্ছে। জরিনাবি দেখলেন, তার চোখ ভিজে উঠল। রহিম বক্স, এই জমি তোমার ছিল, আল্লাহ একে ভুলে যাননি। রুকাইয়া হাঁটু গেড়ে বসে মাটি ছুল, আর সে ঠিক সেটাই অনুভব করল যা সে পুটলি ধরার সময় অনুভব করেছিল। সেই উষ্ণতা, সেই স্পন্দন, কিন্তু এখন সেটা মাটির ভেতরে ছিল, যেন মাটি বীজের সাথে বন্ধুত্ব করে নিয়েছে এবং মাটি বীজকে আপন করে নিয়েছে। সে দাদাজানকে স্মরণ করল। দাদাজান, বীজ বুনে দিয়েছি, মাটি তা গ্রহণ করেছে। মাটিপুরে সত্যের দিন, সেই দুপুরেই মাটিপুরে এমন একটা ঘটনা ঘটল যার ধারণা কারও ছিল না। নসরুল্লার ছোট ছেলে কাসিম, যে ওই রাতে বিষ ঢালতে গিয়েছিল, সে অসুস্থ হয়ে পড়ল। শুরুতে সাধারণ জ্বর ছিল, কিন্তু ধীরে ধীরে তা বাড়তে লাগল। 3 দিন, 4 দিন, হেকিমকে ডাকা হলো, ওষুধ দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না। 5ম দিনে কাসিম খুব দুর্বল হয়ে পড়ল, বিছানা থেকে উঠতে পারছিল না। নসরুল্লাহ চিন্তিত হয়ে পড়ল। তার স্ত্রী সাকিনা বেগম কাঁদছিল। আমার ছেলের কি হল? নসরুল্লাহ চুপ ছিল, কিন্তু তার ভেতরেও একটা আওয়াজ ছিল, যা বারবার বলছিল, এটা ওই রাতেরই বদলা। সে ওই আওয়াজটাকে দাবিয়ে রাখার চেষ্টা করত, কিন্তু আওয়াজটা বারবার ফিরে আসত। জাহিদ, বড় ছেলে, এক রাতে তার বাবার পাশে বসল। আব্বা, কাসিমের কি হয়েছে? এভাবে তো ও ঠিক হবে না। কি বলতে চাস তুই? জাহিদের চোখ ভিজে ছিল। আব্বা, যা হয়েছে, যা ভুল হয়েছে, তা শুধরে নিতে হবে। উস্তাদ ইব্রাহিমের কাছে যেতে হবে, সত্যিটা বলতে হবে। নসরুল্লার চোখ কঠোর হয়ে উঠল। চুপ থাক। আব্বা, কাসিমের কথা ভাবুন। আমি কিছু করিনি। জাহিদের গলা কেঁপে উঠল। আমি জানি, আপনিও জানেন, আর আল্লাহও জানেন। নসরুল্লাহ উঠল, ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতে সে প্রথমবার ঘণ্টার পর ঘণ্টা জেগে রইল। আর তার মনে যা ছিল, সেটা আর হিংসা ছিল না, সেটা ছিল অনুশোচনা। হাজি খায়রুদ্দিন এবং উস্তাদের সাক্ষাৎ। পরের দিন সকালে হাজি খায়রুদ্দিন উস্তাদের কাছে এলেন। হাজি ভাই, একটা কথা আছে। বলো। নসরুল্লার ছেলে কাসিম অসুস্থ। উস্তাদ শুনলেন, তার মুখে কোনো ভাবান্তর হল না।
আমি জানি তার বাড়ির লোক, বিশেষ করে জাহিদ, তোমার সাথে দেখা করতে চায়। উস্তাদ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। সময় এসে গেছে হয়তো। উস্তাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, পিঠ সোজা করলেন। রুকাইয়া কবে আসবে জানি না। সে আসার আগে আমি এই সমস্যার সমাধান করব না। তার দেখা উচিত যে সত্য কিভাবে সামনে আসে। হাজী সাহেব মাথা নাড়লেন। ঠিক আছে, তুমি যখন বলবে। দরিয়াপুর 12তম দিন। 12তম দিনে রুকাইয়া জমির কাছে বসেছিল। গাছগুলো এখনও হাঁটু পর্যন্ত পৌঁছায়নি, তবে কোমর পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে। এত দ্রুত বৃদ্ধি কেউ দেখেনি দরিয়াপুরে। গোলাম রসুল প্রতিদিন আসতেন। সুফিয়ান প্রতিদিন আসত, আর এখন গ্রামের আরও কিছু মানুষও আসতে শুরু করেছিল শুধু দেখার জন্য। একদিন বিলকিস নামে এক মহিলা এলেন, যার জমিতে 2 বছর ধরে কোনো ফসল হয়নি। আমাকে কিছু বীজ দিবি মা? রুকাইয়া ভাবল, এগুলো তো আমার কাছে আর নেই, তবে যখন ফসল হবে তখন প্রথম আপনাকে দেব, কথা দিলাম। কথা দিলি? বিলকিস চলে গেলেন, কিন্তু মাসের পর মাস ধরে যে মুখে কোনো আশা ছিল না, আজ সেই মুখে আশার আলো দেখা গেল। এক সন্ধ্যা, জারিনাবির কথা। সে সন্ধ্যায় জারিনাবি আর রুকাইয়া উঠোনে বসেছিল। রাত নেমে আসছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, 14 তারিখের চাঁদ। জারিনাবি চুপ ছিলেন, তবে সেটা একটা সুন্দর নীরবতা ছিল। এমন নীরবতা যা তখন আসে যখন হৃদয় আনন্দে পূর্ণ থাকে। রুকাইয়া, জি বিজি, তুমি আমার জমিকে বাঁচিয়ে তুলেছ। না বিজি, জমি জ্যান্তই ছিল, তার শুধু বীজের প্রয়োজন ছিল। জারিনাবি তার দিকে তাকালেন। আর আমার? রুকাইয়া তার দিকে তাকালো। আপনার? আমারও কিছুর প্রয়োজন ছিল, হয়তো এই বিশ্বাসের যে ভরসা করার মতো কেউ আছে। রুকাইয়া ধীরে করে তার হাতটা ধরল। জারিনাবি হাত সরিয়ে নিলেন না। দুজন চাঁদের আলোয় চুপচাপ বসে রইল, তবে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত হয়ে। 15তম দিন, বাড়ি ফেরার সময়। 15তম দিনের সকালে রুকাইয়া তার থলিটা তুলে নিল। সময় চলে এসেছে দাদাজানের জমির অপেক্ষার আর সেই খবরের যা তাকে দিতে হবে। জারিনাবি দরজায় দাঁড়িয়েছিলেন, তার হাতে একটি পুরনো পুটলি ছিল। এই নাও। রুকাইয়া খুলে দেখল, তাতে কিছু শুকনো ফল ছিল আর একটা পুরনো নরম হালকা রঙের ওড়না ছিল। এটা তো আপনার বিজি? ছিল আমার, এখন তোমার। আমি এটা নিতে পারি না। নাও, যখন ঠান্ডা লাগবে তখন গায়ে জড়িয়ে নিও, আর যখন দাদাজানের সাথে দেখা হবে বলো যে জারিনাবি সালাম পাঠিয়েছে। রুকাইয়ার চোখ ভিজে এলো। বিজি, ফসল ফলবে, আমি কথা দিচ্ছি, অর্ধেক ফসল আপনার হবে। আমার ফসল চাই না, তুমি ফিরে এসো, শুধু তুমি। রুকাইয়া তাকে জড়িয়ে ধরল, কিছু না ভেবে, না থেমে। জারিনাবি প্রথমে শক্ত হয়ে গেলেন, যেন তার এই অভ্যেসটা ভুল হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে তিনিও হাত তুললেন এবং মেয়েটিকে জড়িয়ে ধরলেন। সুফিয়ান বাইরে দাঁড়িয়েছিল। যাচ্ছ? হ্যাঁ। কখন ফিরে আসবে? যখন প্রয়োজন হবে। সুফিয়ান আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রুকাইয়া চলতে শুরু করল। নদী পার হল, সেই পাথুরে রাস্তা দিয়ে, মাঝখানের পাথরটা ছেড়ে দিয়ে। সারাসওয়ান থেকে পার হল। উম্মে হাবিবার দোকানের কাছে থামল। আসসালামু আলাইকুম দাদি। উম্মে হাবিবা ওপর দিকে তাকালেন। কেমন হলো মা? খুব ভালো হয়েছে, বীজ বুনেছি। হ্যাঁ, আর গজিয়েছেও? উম্মে হাবিবা হাসলেন। আমি জানতাম ইব্রাহিমের বীজ গজায়, সব সময়। রুকাইয়া তাকে সালাম জানালো এবং মাটিপুরের দিকে চলতে শুরু করল। বাড়ির পথ এবং মনের হিসাব। রাস্তায় রুকাইয়ার মনে অনেক কথা আসছিল। জারিনা বীর সেই আগের কঠোর চেহারা আর পরের নরম চেহারা, সুফিয়ানের সেই কথা, বীজকে জায়গা দাও, এবং তারপর তার চুপ হয়ে যাওয়া। হামিদান বীর সার, উম্মে হাবিবার রুটি, গোলাম রসুলের সেই শব্দগুলো, তুমি তার নাতনি, তাই এই কাজ তোমার দ্বারাই সম্ভব ছিল। বিলকিসের সেই চেহারা, যাতে আশা ফুটে উঠেছিল, আর সেই জুমির দৃশ্য যখন সবুজ সবুজ চারা গজিয়েছিল। রুকাইয়া ভাবল, দাদাজান বলেছিলেন মাটিকে ভালোবাসো, কিন্তু হয়তো কথাটা শুধু মাটির ছিল না, হয়তো তিনি এটাও বোঝাতে চেয়েছিলেন মানুষকে ভালোবাসো, ভেঙে পড়া মানুষকে, একা থাকা মানুষকে। তাদের ভেতরেও বীজ থাকে, শুধু কেউ একজন বুনলেই হয়। সেই পুরনো কুলগাছটা আবার রাস্তায় পড়ল। রুকাইয়া থামল,
গাছটিকে দেখল। আমি ফিরে এসেছি। বাতাসে গাছের ডাল নড়ে উঠল। রুকাইয়া হাসল এবং দ্রুত পায়ে মাটিপুরের দিকে চলতে শুরু করল। মাটিপুর, দাদাজানের দরজা। সন্ধ্যায় সূর্য যখন অস্ত যেতে বসেছে, তখন রুকাইয়া মাটিপুরের গলিতে প্রবেশ করল। গ্রামটা আগের মতোই ছিল, তবে কিছু একটা আলাদা মনে হচ্ছিল। হয়তো রুকাইয়া বদলে গিয়েছিল। সে সোজা দাদাজানের বাড়ির দিকে গেল। দরজা বন্ধ ছিল। সে কড়া নাড়ল। ভেতর থেকে পায়ের আওয়াজ এলো। ধীর কিন্তু ভারী পায়ের আওয়াজ। ওস্তাদ ইব্রাহিমের পায়ের আওয়াজ। দরজা খুলল। ওস্তাদ দেখলেন রুকাইয়া, রোদে পোড়া, ক্লান্ত, কিন্তু চোখে সেই একই দীপ্তি যা যাওয়ার সময় ছিল। ওস্তাদ কিছুই বললেন না, শুধু হাত তুলে তার মাথায় রাখলেন। রুকাইয়া চোখ বন্ধ করে নিল। চোখে পানি এলো, তবে সে কাঁদল না। সে শুধু অনুভব করতে থাকল সেই হাতটা, যা পৃথিবীর সবচেয়ে পরিচিত হাত ছিল। বলো, ধীরে করে ওস্তাদ জিজ্ঞাসা করলেন। হ্যাঁ দাদাজান, গজিয়েছে। হ্যাঁ। ওস্তাদ এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যাতে কয়েক মাসের ক্লান্তি ছিল, আর তার সাথে কয়েক মাসের শান্তি। এসো ভেতরে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে। কৃষক এবং শুকনো জমি। রাতে দাদাজান আর রুকাইয়া অনেকক্ষণ বসে রইল। রুকাইয়া সব খুলে বলল। জরিনাবির বাড়ি, ভাঙা দরজা, সেই প্রথম চারা, সুফিয়ানের সাহায্য, গোলাম রসুলের কথা, বিলকিসের আশা। ওস্তাদ সব শুনলেন, মাঝখানে একবারও কথা বললেন না। যখন রুকাইয়া চুপ করল, ওস্তাদ বললেন, তুমি বীজ বুনেছ, জমিতেও আর মানুষের মাঝেও। রুকাইয়া বুঝল এবং হাসল। নাসারুল্লাহর আশা। পরের দিন সকালে ওস্তাদ ইব্রাহিম তার জমির পাশে বসেছিলেন প্রতিদিনের মতো। দূর থেকে দুটি অবয়ব আসতে দেখা গেল, নাসারুল্লাহ আর তার বড় ছেলে জাহিদ। নাসরুল্লাহর হাঁটার ধরন আজ ভিন্ন ছিল। সেই অহংকারটা ছিল না যা সবসময় থাকত। পা ভারী ছিল, মাথা একটু নিচু ছিল। রুকাইয়া দরজায় দাঁড়িয়েছিল। সে দেখল। সে ওস্তাদের কাছে গেল। দাদাজান, নাসরুল্লাহ আসছে। জানি। ওস্তাদ চোখ খুললেন না। বসে থাকো, দেখতে থাকো। নাসরুল্লাহ ওস্তাদের কাছে এসে দাঁড়াল। ওস্তাদ চোখ খুললেন। নাসরুল্লাহকে দেখলেন, না রাগে না ঘৃণায়, শুধু দেখলেন। নাসরুল্লাহর চোখ নিচু ছিল। এক দীর্ঘ নীরবতা বিরাজ করল। তারপর নাসরুল্লাহর মুখ থেকে খুব কষ্টে বের হল, ইব্রাহিম ভাই, আমার ভুল হয়ে গেছে। ওস্তাদ কিছু বললেন না। ওই রাতে কাসিম গিয়েছিল, আমি পাঠিয়েছিলাম। গলা কেঁপে উঠল তার। আমার হিংসে হচ্ছিল, কিন্তু এটা ভুল ছিল, খুব ভুল। জাহিদের গালে চোখের জল গড়িয়ে পড়ছিল। নাসরুল্লাহ মাটিতে হাঁটু গেড়ে বসল। আমাকে মাফ করুন। ওস্তাদ ইব্রাহিম দেখতে লাগলেন। রুকাইয়ার নিঃশ্বাস আটকে ছিল। ওস্তাদ উঠলেন, ধীরে ধীরে নাসরুল্লাহর কাছে গেলেন, তার কাঁধে হাত রাখলেন। ওঠো। নাসরুল্লাহ ওপর দিকে তাকাল। ওস্তাদের চোখে কোনো রাগ ছিল না। জমি মাফ করতে জানে, তাই সে প্রতি বছর নতুন ফসল দেয়। আমি মাটির ছেলে, আমারও মাফ করা জানা উচিত। নাসরুল্লাহর চোখ পানিতে ভরে গেল। কাসিম অসুস্থ, ঠিক হয়ে যাবে। মন পরিষ্কার হয়ে গেছে, শরীরও পরিষ্কার হয়ে যাবে। জাহিদ ওস্তাদের হাত দুটো ধরে কাঁদতে লাগল। ওস্তাদ তার মাথায় হাত বুলিয়ে দিলেন, ঠিক নিজের ছেলের মতো। রুকাইয়া এসব দেখছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে বুঝতে পারছিল এই মুহূর্তটা কত বড়। এখানে যা হচ্ছে তা শুধু ক্ষমা নয়, এটা দুটি জমি যা একে অপরের সাথে জুড়ে যাচ্ছে। দাদাজানের শেষ শিক্ষা। সেদিন সন্ধ্যায় ওস্তাদ ইব্রাহিম খুব ক্লান্ত ছিলেন। রাতের খাবার খাওয়ার পর তিনি উঠোনে এলেন। আকাশে তারা জলজল করছিল। রুকাইয়া পাশে বসল। ওস্তাদ তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। রুকাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? জি দাদাজান। এই সফরে সবচেয়ে বড় কি শিখেছ? রুকাইয়া ভাবল, সত্যি ভেবে দেখল, তাড়াহুড়ো করল না। এই যে বীজ শুধু মাটিতে বোনা হয় না, মানুষের মাঝেও বোনা হয়। আশার বীজ, ভরসার বীজ, আর যা বোনা হয় তাই ফিরে পাওয়া যায়। ওস্তাদ চোখ বন্ধ করে নিলেন, হাসলেন। আমার মা আমাকে এই কথাই বলেছিলেন যখন আমি তোমার বয়সের ছিলাম। সত্যি? হ্যাঁ, আর আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, আর তিনি তার বাবার কাছ থেকে। এই শিক্ষাও তাহলে বীজের মতো বংশপরম্পরায় চলে? রুকাইয়া ধীরে করে বলল, তাহলে এখন আমি এই শিক্ষা এগিয়ে নিয়ে যাব। ওস্তাদ চোখ খুললেন। তার চোখে সেই আলো ছিল যা রোদের চেয়েও বেশি উষ্ণ। হ্যাঁ মা,
এবার তুমি নিয়ে যাবে। জমির প্রত্যাবর্তন। 1 সপ্তাহ পর ওস্তাদ ইব্রাহিমের সেই বিষাক্ত জমির এক কোণায় হালকা সবুজ আভা দেখা গেল, খুব সামান্য, 1-2 জায়গায়। রুকাইয়া দেখল, হাঁটু গেড়ে বসে দেখল, মাটি ছুঁয়ে দেখল, জমি জেগে উঠছিল ধীরে ধীরে, তার নিজের সময়। ওস্তাদ পেছনে দাঁড়িয়েছিলেন। দাদাজান দেখুন। ওস্তাদ এলেন, নিচু হয়ে দেখলেন, তার চোখে জল এলো, প্রথমবার জল এলো, যা পুরো গল্পে কখনো আসেনি। কিন্তু তিনি কাঁদলেন না, শুধু সেই সবুজ জায়গাটায় হাত রাখলেন, খুব আলতো করে, যেন কোনো ঘুমন্ত মানুষকে আদর করে জাগাচ্ছেন। এসেছ? তিনি মাটিকে বললেন, আমি জানতাম তুমি আসবে। কাসিমের আশা। একদিন কাসিম এলো, একা, দুর্বল ছিল এখনও, কিন্তু হাঁটতে পারছিল। সে ওস্তাদকে দেখল, রুকাইয়াকে দেখল, তারপর জমি দেখল, যা ধীরে ধীরে সবুজ হচ্ছিল। তার চোখ ভিজে উঠল। আমি জানি, আপনিও জানেন, আমি ওই রাতে। ওস্তাদ হাত তুললেন, থামো। কাসিম থামল। ওস্তাদ বললেন, যা হওয়ার হয়ে গেছে, তবে এখন একটা কাজ করো। কি কাজ? এই জমি ঠিক হচ্ছে, এর পানি চাই। প্রতিদিন সকালে আসবে, পানি দেবে, যতদিন না আমি বলি। কাসিম অবাক হয়ে তাকালো। আপনি আমাকে দিয়ে এই কাজ? হ্যাঁ, যে ভেঙেছে তাকে জোড়াও শিখতে হবে। কাসিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। জি। সে পরদিন থেকে আসতে লাগল, প্রতিদিন সকালে পানি দিত, জমি দেখত, আর ধীরে ধীরে সেও সেই কথাটা বুঝতে পারছিল, যা রুকাইয়া বুঝেছিল, মাটির প্রতি ভালোবাসা। শেষ সন্ধ্যা। ওস্তাদের বলা একটি কথা। কয়েক সপ্তাহ পর দরিয়াপুর থেকে খবর এলো, জরিনা বীর ফসল লকলক করছে। পুরো গ্রাম দেখেছে। গোলাম রসুল চিঠি পাঠিয়েছেন, এই ফসল এবছরের এই এলাকার সবচেয়ে ভালো ফসল। ওস্তাদ চিঠি শুনলেন, রুকাইয়া পড়ে শোনাল। ওস্তাদ হাসলেন। সন্ধ্যায় দুজনে জমির কাছে বসল, যা এখন আগের চেয়ে অনেক বেশি সবুজ ছিল। ওস্তাদ বললেন, রুকাইয়া, জমি মানুষকে অনেক কিছু শেখায়, তবে সবচেয়ে বড় কথা এটা শেখায় যে ভেঙে পড়া মানেই মৃত্যু নয়। জমি ভাঙে, বৃষ্টিতে, গরমে, খরায়, বিষে, কিন্তু সে বারবার ফিরে আসে। মানুষকেও এটাই করতে হয়। রুকাইয়া শুনল, আর যদি সে একা উঠে দাঁড়াতে না পারে? ওস্তাদ তার দিকে তাকালেন, তখন অন্য কেউ আসে, এক মুঠো বীজ নিয়ে। রুকাইয়া বুঝে গেল, সে সেই অন্য কেউ ছিল জরিনা বীর জন্য, আর অন্য কোনো দিন অন্য কেউ তার জন্য আসবে। এটাই সেই ধারা, এক সমাপ্তি, যা কখনো শেষ হওয়ার নয়। সে বছর কেটে গেল। ওস্তাদ ইব্রাহিমের জমি পুরোপুরি সুস্থ হয়ে গেল। পরের মরশুম পর্যন্ত জরিনা বীর ফসল থেকে এত শস্য হল যে তিনি তার বাড়ির ভাঙা দেয়াল ঠিক করালেন এবং কিছু টাকাও জমালেন। নসরুল্লাহর হিংসা, যা বছরের পর বছর ধরে ছিল, তা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। সে মাঝে মধ্যে ওস্তাদের কাছে আসত, বসত, কথা বলত, শেখার চেষ্টা করত। কাসিম, যে এক রাতে অন্ধকারে বিষ ঢালতে গিয়েছিল, এখন প্রতিদিন সকালে দিনের আলোয় জমিকে পানি দিত। সুফিয়ান পরের বছর পুরনো দেশি বীজ চাইল রুকাইয়ার কাছ থেকে, আর তা বুনে দিল। বিলকিসের জমিতে 2 বছর পর ফসল হল। আর রুকাইয়া বড় হতে লাগল। কিন্তু এই সফরে সে যা শিখেছিল, তা সে কখনো ভুলতে পারেনি। প্রতি বছর বোনার সময় এলে সে এক মুঠো বীজ আলাদা করে রাখত। বংশের বীজ, দাদাজানের আমানত। আর যখন কোনো ভেঙে পড়া মানুষ পেত, কোনো ধ্বংসপ্রায় জমি পেত, সে সেখানে যেত বীজ নিয়ে। ওস্তাদ ইব্রাহিম প্রতিদিন সকালে তার জমির পাশে বসতেন। একদিন রুকাইয়া জিজ্ঞেস করল, দাদাজান, প্রতিদিন এখানে কেন বসে থাকেন? ওস্তাদ হেসে বললেন, মাটির সাথে কথা বলি। মাটি কি বলে? ওস্তাদ চোখ বন্ধ করলেন। বাতাস এলো, ক্ষেতের বাতাস, মাটির গন্ধ মাখা। বলে, পরিশ্রম করতে থাকো, বিশ্বাস রাখো, আর পূর্বপুরুষরা যা দিয়েছে তা অন্যদের মাঝে ছড়িয়ে দাও। রুকাইয়া সেই কথা নিজের হৃদয়ে গেঁথে নিল। পরিশ্রম, বিশ্বাস, পূর্বপুরুষের দোয়া, যা বুনবে তাই কাটবে, যা দেবে তাই ফিরে পাবে। 1. সবর এবং তাওয়াক্কুল, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। ফসল নষ্ট হয়ে যাওয়ার পরও ওস্তাদ ইব্রাহিম হতাশ হননি বা প্রতিশোধ নিতে ছোটেননি। তিনি জানতেন বিপদে ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। তিনি আল্লাহর বিচারের উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল রেখেছিলেন।
এবং সময়মতো আল্লাহ নিজেই সত্যকে সামনে নিয়ে এসেছেন। 2. যেমন কর্ম তেমন ফল। গল্পের একটি বড় শিক্ষা হল মানুষ যা বনে তাই কাটে। নাসরুল্লাহের হিংসা এবং জমিতে বিষ ঢালার কারণে তার নিজের ছেলেই অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে রুকাইয়া মানুষের মনে আশার বীজ বুনেছিল বলে সে সবার ভালোবাসা ও সম্মান ফিরে পেয়েছে। 3. ক্ষমার মহত্ব। ইসলামে ক্ষমাকে সর্বোচ্চ গুণাবলীর একটি ধরা হয়। নিজের সারা জীবনের পরিশ্রমে গড়া ফসল ধ্বংসকারী নসরুল্লাহকে ওস্তাদ ইব্রাহিম বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন। তিনি শিখিয়েছেন, জমি যেমন মাফ করতে জানে এবং নতুন ফসল দেয়, একজন প্রকৃত মুমিনের হৃদয়ও তেমনই উদার হওয়া উচিত। 4. আমানত রক্ষা করা। পূর্বপুরুষদের রেখে যাওয়া দেশি বীজগুলো ছিল একটি পবিত্র আমানত। ওস্তাদ ইব্রাহিম ও রুকাইয়া জীবনের ঝুঁকি নিয়ে হলেও সেই আমানত রক্ষা করেছে এবং সঠিক জায়গায় তা পৌঁছে দিয়েছে। আমানতের খেয়ানত না করা ঈমানের অন্যতম বড় শর্ত। 5. অসহায় ও বিধবার পাশে দাঁড়ানো। রুকাইয়া নিজের স্বার্থের কথা না ভেবে দরিয়াপুরের অসহায় বিধবা জরিনা বীর ভাঙা ঘর ও মৃতপ্রায় জমিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। ইসলামে এতিম, বিধবা ও অসহায়দের সাহায্য করার প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে, যা রুকাইয়ার কাজের মাধ্যমে ফুটে উঠেছে। 6. ভেঙে পড়া মানেই শেষ নয়। জমি যেমন রোদে পুড়ে বিষে নষ্ট হয়েও আবার নতুন করে সবুজ হয়ে ওঠে, মানুষের জীবনও তেমনই। জীবনে কষ্ট বা বিপদ এলে ভেঙে পড়া যাবে না, বরং আল্লাহর রহমতের ওপর ভরসা করে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।